রেকর্ড করে রাখি। আচ্ছা, তো দেখো প্রবলেমটাতে কি বলা হয়েছে। 5.5 × 10³ কেজি/মিটার কিউব ঘনত্ব বিশিষ্ট এবং চারশো হুম, সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিশিষ্ট যে গ্রহ তার বায়ুমণ্ডলে অক্সিজেন ধরে রাখতে সক্ষম হয়েছে তার ন্যূনতম ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, এই কোশ্চেনটা বোঝার আগে আমরা একটা কনসেপ্ট বুঝে আসি, সেটা হচ্ছে আমরা কিন্তু চ্যাপ্টার 6-এ মুক্তিবেগ নিয়ে আলোচনা করছিলাম। মুক্তিবেগ মানে হুম, কি ছিল যে পৃথিবীর সার্ফেস থেকে একটা বস্তুকে তুমি এমন একটা ভ্যালোসিটিতে নিক্ষেপ করবে যাতে সে অসীমে হারায় যায়। তো ওই ব্যাগটাকে আমরা হুম, বলতাম হচ্ছে মুক্তিবেগ। হুম, আচ্ছা, তো এখন দেখো এখানে কি বলা হয়েছে যে যে গ্রহ তার বায়ুমণ্ডলে অক্সিজেনটা ধরে রাখতে সক্ষম হয়েছে। আচ্ছা, তো এবার চিন্তা করো যে পৃথিবীর চারপাশে কিন্তু বায়ুমণ্ডল আছে। আবার আমরা যদি চাঁদের হুম, কথা চিন্তা করি, চাঁদের কিন্তু কোনো বায়ুমণ্ডল নাই। তো এটার নাই, ব্যাখ্যা কি হুম, হইতে পারে? এটার ব্যাখ্যা হচ্ছে, যেমন ধরো আমরা যদি বলি যে কক্ষ তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস ভ্যালোসিটি কত হইতে পারে। ধরো ওই যে আমরা যেই ফর্মুলা শিখছি ওইটা যদি অ্যাপ্লাই করি, ধরো √3 RT/M, থ্রি হুম, পয়েন্ট এইট হুম, পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু কক্ষ তাপমাত্রা মানে কত, ও, ধরো 8 কেলভিন ধরলাম। 25 ডিগ্রি, আর হ্যাঁ, আর 30 শতাংশ, অক্সিজেন ধরো 32। তো অক্সিজেনের হুম, ইয়াটা আরএমএস 30 শতাংশ, ভ্যালোসিটি আসতেছে হচ্ছে মোটামুটি তোমার হুম, 482 মতো। 482। আচ্ছা, তুমি আগে কনসেপ্টটা বুঝো, এই ম্যাথটা করার আগে আমার একটু কনসেপ্টটা জানা লাগবে। তাহলে দেখো এই যে অক্সিজেন গ্যাস আছে, তার যে আরএমএস ভ্যালোসিটি আমি পাইলাম কত, এটা মোটামুটি 482 মতো, 482 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এবার চিন্তা করো যে পৃথিবীর চারপাশে কেন বায়ুমণ্ডল আছে, চাঁদের চারপাশে কেন বায়ুমণ্ডল নাই। তো আমরা ধরে নিলাম হুম, বায়ুমণ্ডলে অক্সিজেন থাকতে পারে, আবার ধরো নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, বিভিন্ন টাইপের গ্যাস আছে। আমরা ধরো জাস্ট অক্সিজেনটা দিয়ে এক্সাম্পলটা দিই। তো ওকে, এখন পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলটা আছে, এটার মানে তোমার বোঝা লাগবে। দেখো অক্সিজেনের যে ব্যাগ সেটা কত, 482 মিটার পার সেকেন্ড। আচ্ছা, হুম, তো দেখো তো এই ভ্যালুটা পৃথিবীর যে মুক্তিবেগ আছে সেইটার সাপেক্ষে কি অনেক ক্ষুদ্র, তাই না? পৃথিবীর মুক্তিবেগ একটু কত ধরো, ছিল, হুম, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সেইটার ঠিক সাপেক্ষে আছে, কিন্তু 482 কিন্তু অনেক ক্ষুদ্র, যার কারণে কিন্তু আমার অক্সিজেন গ্যাসটা অসীমে কিন্তু হারাই যাচ্ছে না। মানে অক্সিজেন গ্যাসের যে মলিকিউল গুলা, সেগুলো কিন্তু আমার অসীমে হারাই যাচ্ছে না। সেগুলো হচ্ছে আমার পৃথিবীর চারপাশে কিন্তু থাকতেছে, যার কারণে কিন্তু পৃথিবীর চারপাশে একটা বায়ুমণ্ডল আছে। এবার আমরা চাঁদের কথা হুম, যদি চিন্তা করি, চাঁদের মুক্তিবেগ দেখবা এই এই ভ্যালুটা থেকেও কম। মানে বায়ুমণ্ডলে যে হুম, গ্যাসগুলো থাকে তাদের যে আরএমএস ভ্যালোসিটি, সেগুলো থেকেও কিন্তু চাঁদের হুম, মুক্তিবেগটা কম। যার কারণে কিন্তু চাঁদের যেই হুম, সারফেসটা আছে সেটা কিন্তু হচ্ছে তোমার কোনো অক্সিজেন মানে হচ্ছে কোনো গ্যাসীয় পদার্থ ধরে রাখতে পারে না, যার কারণে কিন্তু চাঁদের চারপাশে কিন্তু কোনো বায়ুমণ্ডল নাই। বেসিক কনসেপ্টটা কি ওকে, ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি। তো তাহলে ভাইয়া, এখন ধরো এই কি যে 482 এই বেগে যদি মানে সিআরএমএস বলতে তো এই বেগে মানে এই কণাগুলা ঘোরাঘুরি করতে থাকে, তো যদি হ্যাঁ, মানুষের দিকে যদি এই বেগে আঘাত করে তা তাতে আর ওই ভর কম, তো এই গতিশক্তি অনেক কম, হ্যাঁ, এই হ্যাঁ, জন্য ওরকম আর কি। সমস্যা হয়? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এগুলো তো গ্যাসীয় পদার্থ ঠিক। না, অনেক ক্ষুদ্র পদার্থ, মলিকিউল চিন্তা করো অনেক ক্ষুদ্র। তো এগুলোর কতটুকু বা আঘাত করবে, সেটা আর কি। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এখানে মেইন জানার ব্যাপারটা কি ছিল যে আমার বায়ুমণ্ডল মানে বায়ুমণ্ডলে অক্সিজেন কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে হুম, সক্ষম হবে, যতক্ষণ পর্যন্ত অক্সিজেনের বেগ হুম, ওই গ্রহের মুক্তিবেগের থেকে কম হবে অথবা সমান হবে। তো এখন যেহেতু হুম, আমাকে বের করতে হচ্ছে যে ওই গ্রহটার ন্যূনতম ব্যাসার্ধ, তার জন্য আমি কি ধরে নিব, আমি ধরে নিব যে আমার বায়ুমণ্ডলে মুক্তি বেগের অক্সিজেনের যে সমান, বেগ, হুম, হ্যাঁ সেটা হচ্ছে একদম এক্স্যাক্টলি মুক্তিবেগের সমান। তো এই হচ্ছে আমাদের ওকে, কনসেপ্ট। তো চলো এবার কনসেপ্ট অনুযায়ী ম্যাথটা আগাই। আচ্ছা, ওকে, তো এখন আমাকে যেটা দেওয়া আছে যে গ্রহটা যেটা আছে সেটার আমার ডেনসিটিটা বলে দিছে, এবং গ্রহটার ভিতরে যে তাপমাত্রা অর্থাৎ বায়ুমণ্ডলের যে তাপমাত্রা সেটা T=427 ডিগ্রি সেলসিয়াস বলা আছে। অক্সিজেন গ্যাস ধরে রাখতে সক্ষম হয়েছে, অক্সিজেন গ্যাস, এবং তার ন্যূনতম ব্যাসার্ধ ধরো আর, এটা হচ্ছে আমরা ক্যালকুলেট করব। তার জন্য আমরা কি বলছিলাম যে আর এর ন্যূনতম ব্যাসার্ধের জন্য, মানে আর এর ন্যূনতম ভ্যালুর জন্য আমার কি হওয়া লাগবে, যে মুক্তিবেগটা পৃথিবীর যে মুক্তিবেগ আছে সেটা হচ্ছে আমার সিআরএমএস এর ইকুয়াল হওয়া লাগবে। মানে অক্সিজেনের ঠিক সিআরএমএস আছে, এটার ইকুয়াল হওয়া লাগবে। আচ্ছা, তো ওকে, এখন মুক্তিবেগের ফর্মুলা আমরা কি পড়ছি, √2gm বাই হচ্ছে আর, √টু ঠিক জি আছে, এম ডিভাইড হচ্ছে আর, আর, ইকুয়াল হুম, আমাদের আরএমএস এর ফর্মুলা কি ছিল, যে √3 RT ডিভাইড হচ্ছে ক্যাপিটাল এম। আচ্ছা, এবার তো প্যাস লাগে ফেলো। আচ্ছা, ধরো এখানে আমি M O2 লিখলাম, মানে এটা দিয়ে হচ্ছে অক্সিজেন আণবিক ভরটা বোঝাচ্ছি। আর হুম, শুধু বড় এমটা দিয়ে বোঝাচ্ছি হচ্ছে ওই গ্রহটার যে ভর, এই গ্রহের যে ভর সেটা হচ্ছে আমার ওকে, ক্যাপিটাল এম। আচ্ছা, তো ঠিক এবার আছে, দেখো যে দুই দুই পাশ থেকে আমি স্কোয়ার করে দিলাম, তাহলে রুট হুম, গুলো হচ্ছে সরে যাবে এখান থেকে, সরে হুম, গেল। আচ্ছা, তাহলে আমার এখানে পড়ে থাকে কত, যে 2G/R পড়ে থাকে। আর এখানে যে ক্যাপিটাল এম হুম, সেটা কি গ্রহের ভর। তো গ্রহের ভরকে আমি কি বলতে পারি, M=V*ρ। তাহলে ρ ওই জিরো, গ্রহের হুম, ভলিউম, ঠিক আছে, 4/3 π r কিউ। ওকে, আচ্ছা, ও, ইকুয়াল, তাহলে এখানে পড়ে থাকবে কত, যে 3 RT বাই হচ্ছে এম হুম, অক্সিজেন। আমার বের করা লাগবে কি, ওকে, আর এর ভ্যালুটা, তাই তো? তাহলে এবার আর এর ভ্যালু হুম, ক্যালকুলেট করো এখান থেকে। তাহলে এবার দেখো এখানে, তাহলে কত হয়ে যাচ্ছে, 8/3 আসবে এখানে, তারপর জি হুম, থাকবে, রো থাকবে, পাই হুম, থাকবে, আর রো স্কোয়ারটা আর থাকবে এখানে। স্কোয়ার, হুম, আচ্ছা, এখানে কিন্তু আবার পেস থাকে না, এখানে হচ্ছে তোমার এই যে আটটা সেটা আর কিন্তু আমার প্লাস এইট পয়েন্ট মোলার থ্রি ওয়ান গ্যাস ফোর ধ্রুবক, হ্যাঁ, হুম, এটা হচ্ছে মোলার গ্যাস যুগ।
আর এটা যেটা, এটা কিন্তু আমার রেডিয়াস। হ্যাঁ, তো ধরো আমি বুঝতে পারছি। এটার মানে মোলার গ্যাস ধ্রুবকে আমি আর প্রাইম নাম দিলাম আর কি, আমার বোঝার সুবিধা জন্য আর প্রাইম নাম দিলাম। তাহলে এবার এখানে ভ্যালু গুলো বসাই দাও, যে থ্রি থাকলো এখানে, আর টি থাকলো এখানে, আর এম অক্সিজেন কত বসাবে, 32 × 10 ইনভার্স 3 কেজিতে বসাবো এটারে। হ্যাঁ, কেজিতে তাহলে দেখো বসাতে হবে। সবকিছুর হ্যাঁ ভ্যালু আমি জানি, জি এর ভ্যালু আমি জানি, রো এর ভ্যালু তো দিয়ে দিছে 5.5 × 10³ পাই তো জানি, আমার জাস্ট বের করা লাগবে হচ্ছে আর এর ভ্যালু। আর টি এর ভ্যালু তো আমার দিয়ে দিছে এখানে কত, ওই যে 427 কে তুমি হচ্ছে 427 ক্যালভিনে প্রকাশ করবে আর কি, যে ক্যালভিন। 273 প্লাস হচ্ছে 427 ক্যালভিনে বসাবো। আর হচ্ছে আর এর ভ্যালু তো জানি 8.314, তো এখানে থেকে যদি ক্যালকুলেট করি আমি কিন্তু আমার ওই গ্রহটার মিনিমাম ব্যাসার্ধটা কত হওয়া লাগবে সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাবো মিটার এককে। ওকে, বুঝছি তো এটা? বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন কিন্তু অ্যাডমিশন রিটার্নের জন্য বেশ গুরুত্বপূর্ণ এগুলো। ওকে। আচ্ছা, তো হইলো এটা, আমরা পরবর্তী প্রবলেমে আসি। দেখো এগুলা অনেকগুলো প্রবলেম, তিনটা আছে ছোট ছোট আর কি, এজন্য আমি পেজে রাখছি সবগুলো। দেখো কি বলছে এখানে। একজন ওকে। ব্যক্তি শ্বাস প্রশ্বাসে 1.12 লিটার বায়ু সেবন করে সে মোট কতগুলা অণু সেবন করে, আমার অণুর সংখ্যাটা বের করা লাগবে। আর হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুগুলার গড় গতিশক্তি কত সেটা আমার হিসাব করা লাগবে। তো দেখো প্রথম কথা আচ্ছা। হচ্ছে, আমার যেই পরিমাণ বায়ু সেবন করি, এত লিটার বায়ু হতে সেবন করি, তাহলে তুমি এসটিপিতে মোল সংখ্যাটা যদি হিসাব করতে চাও তাহলে কি করবা, মোল সংখ্যা। তাহলে স্মল এন ইকুয়াল কত ও বলতে পারি হ্যাঁ, আমরা, দেখো হ্যাঁ। তো ভি বাই মনে বাইশ হচ্ছে দশমিক চার ওয়ান, ঠিক আছে, মনে আছে। ওয়ান ঠিক পয়েন্ট আছে। ওয়ান টু বাই হচ্ছে 22.4। তাহলে এখান থেকে কি তুমি হচ্ছে মোল সংখ্যাটা পাই যাবে, যে সে কত মোল বায়ু হুম, সেবন করতেছে। এখন এই ঠিক এত আছে। মোল সংখ্যার মধ্যে কতগুলো অণু আছে সেটা তো আমরা হিসাব করতে পারবো। হ্যাঁ, যেমন অ্যাভোগাড্রো। আমি কি জানি এন ঠিক আছে, ইকুয়াল অ্যাভোগাড্রো কত? এন ডিভাইড হচ্ছে এন এ। তাহলে এন এর ঠিক ভ্যালু আছে। তো আমরা জানি 6 পয়েন্ট কত, সিক্স সিক্স পয়েন্ট সিক্স জিরো টু পয়েন্ট থ্রি জিরো টু থ্রি ইন্টু 10 টু দি পাওয়ার 23। 10 টু দি পাওয়ার 23, এটা। আর এখান থেকে জাস্ট আমি এন এর ভ্যালুটা বের করবো, তাহলে এটা কি যে কতগুলো অণু সে সেবন করবে এটা চলে আসলো। ঠিক আছে। এরপরে বের করতে বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুগুলার গড় গতিশক্তি কত। দেখো গত ক্লাসে কিন্তু আমরা হ্যাঁ, পড়ছিলাম থ্রি যে বাই টু একটা কেটি অণুর, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, একটা অণুর গতিশক্তি বলতে আমরা যা বুঝবো, আর অণুগুলার গড় গতিশক্তি হুম, বলতে কিন্তু আমরা তাই বুঝবো। তাহলে কত হ্যাঁ। আসবে, এটা 3/2 কেটি হুম, আসবে। তাহলে ঠিক এখানে আছে। বসাই দাও যে অণুগুলার গড় গতিশক্তি, আমরা ধরো ই কে বললাম, ই কে ইকুয়াল লিখবো হচ্ছে হুম, 3/2 কেটি। ঠিক তাহলে আছে। কে এর ভ্যালু তো মুখস্থ জানি, বোল্টজম্যান কনস্ট্যান্ট 1.38 ঠিক ইন্টু আছে। 10 ইনভার্স কত 23, একক কি জুল পার হুম, কেলভিন। ঠিক আর আছে। টেম্পারেচার জুল তো হচ্ছে কত, 303 ক্যালভিন আসবে এটা, ডিগ্রি। 303। হ্যাঁ, 303। হুম। হ্যাঁ, তো এই ভ্যালু বসালে তুমি আনসারটা জুল এককে পেয়ে যাবে। তাহলে এক নাম্বারটা হইলো। দুই নাম্বারটা আসি, কি বলছে এখানে খেয়াল করো। যে বলা হয়েছে যে কোনো গ্যাস অণুর যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে আমার 3.6 × 10⁸ প্রতি ঘন সেন্টিমিটার হুম, অণুর সংখ্যা হচ্ছে এতটা, গড় মুক্ত পথ নির্ণয় করো। তাহলে দেখো আমি কিন্তু বলছিলাম যে গড় মুক্ত পথ নির্ণয় করার জন্য আমাদের হাতে ফর্মুলা ছিল হচ্ছে তিনটা। তো আমরা নর্মালি কার হুম। ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ম্যাক্সওয়েল, ওয়ান ম্যাক্সওয়েলের ওয়ান ফর্মুলাটা ডিভাইডেড বাই অ্যাপ্লাই করি। রুট টু ওয়ান হ্যাঁ, ডিভাইডেড বাই রুট টু ম্যাক্সওয়েলের ফর্মুলা অনুযায়ী কি ছিল, যে 1/√2। হুম, তারপর কি কি ছিল, ঠিক আছে। যে এখানে আমার আচ্ছা। ব্যাসার্ধের মানে ব্যাসের স্কোয়ার ছিল, অণুর ব্যাসের স্কোয়ার অর্থাৎ সিগমা স্কোয়ার হুম, ছিল। ঠিক আছে, সিগমা তারপর পাই স্কোয়ার। ছিল, হচ্ছে তারপর এন ছিল এখানে, পাই, আর হচ্ছে ঠিক আছে। এন। কিন্তু মোল। এন এন হ্যাঁ, ঠিক আছে। এন আর কি মানে, এন মানে কি ছিল, যে একক আয়তনে কয়টা অণু আছে, একক অণুর আয়তনে ভর, অণুর ঠিক সংখ্যা। আছে, এখান থেকে অন্য আচ্ছা, তো সংখ্যা। এবার এখানে ঠিক আছে। সিগমার ভ্যালুটা কত বসাইবা, সিগমার ভ্যালু তাহলে সিগমা ইকুয়াল কত আসবে, দেওয়া আছে টু ব্যাসার্ধ। ইন্টু হুম। 3.6 ওকে। ইন্টু 10 ইনভার্স 8। তো সেন্টিমিটারকে আমি যদি মিটারে নেই তাহলে কত দেওয়া লাগবে, 10 ইনভার্স 2 দেওয়া লাগবে, এত মিটার। আচ্ছা, এটা তো আমার এখানে সিগমার ব্যাস ভ্যালু। দিয়ে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, এখানে হ্যাঁ ব্যাস হ্যাঁ, দিয়ে ব্যাস। করতে হবে না? এখানে যে সিগমার পরিচয় সেটা কিন্তু ব্যাস, এখানে কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে, হুম, তো একটু কেয়ারফুল থাকবে। হুম। এটা হচ্ছে আমার ব্যাস। ওকে, ঠিক। আচ্ছা, ওকে। পাই তো জানি, এবার আসি এন এর ভ্যালু। তো এন মানে কি ছিল, একক আয়তনে কয়টা অণু আছে, একক আয়তনে। তাহলে এখানে তোমার অণু আচ্ছা, সংখ্যা দেওয়া কয়টা আছে। দেওয়া আছে, হ্যাঁ, টু ঠিক আছে, টু পয়েন্ট পয়েন্ট সেভেন নাইন ইন্টু 10⁻90। আচ্ছা, এখন এককটা খেয়াল করো তো কিভাবে দেওয়া আছে। ঘন আচ্ছা দাঁড়াও, একটু সেন্টিমিটারে। কল আচ্ছা, আসছে, লাগে। একটু কল আসছে। ওকে। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, তো দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা কিসে দেওয়া আছে, প্রতি ঘন সেন্টিমিটারে অণুর সংখ্যা, মানে হচ্ছে তোমার পার হুম, সিএম কিউবে দেওয়া আছে কিন্তু, পার সিএম তাহলে কিউবে। 10⁻⁶ দ্বারা ভাগ করতে হবে। হুম। হ্যাঁ, তাহলে 10⁻⁶ দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু এটা আমি মিটার কিউবে পেয়ে যাবো। আচ্ছা দাঁড়াও, একটা হুম। কল দিতেছে, আমি একটু
আচ্ছা। এবার ক্লাস চলছে। হ্যালো, শোনা যাচ্ছে? চলছে। আচ্ছা, আমরা শুরু করি। দেখো, তো হ্যাঁ, এখানে আমরা পাইলাম কি সিএম কিউব আনসারটা পাইলাম। আচ্ছা, তো ঠিক এখন আছে। আমার কিসে ক্যালকুলেট করা লাগবে? মিটার কিউব, তাই তো? মিটার মিটার কিউবে কিউব। কিন্তু ক্যালকুলেট করা হুম। লাগবে। এখানে কিন্তু আবার একটা ঠিক আছে। কাহিনী আছে, তো খেয়াল করো যে তুমি এটা একটু বোঝার সুবিধার জন্য এভাবে লিখতে পারো যে পার সিএম কিউব মানে কি, নিচে আসবে কত 1 সিএম কিউব, এটার মানে তো পার সিএম কিউব। আর উপরে আছে কত, যে হুম। 2.79 × 10⁻90। আচ্ছা আচ্ছা, আচ্ছা এবার আচ্ছা। খেয়াল করো তো হুম। যে 1 সিএম কিউব মানে কত, 10 ইনভার্স 6 মিটার হুম, কিউব না? 10⁻⁶। হ্যাঁ, ঠিক আছে। -6। তাহলে এবার এখানে আসবে কত, টু পয়েন্ট হুম। সেভেন নাইন ইন্টু 10⁻90। তো এটা হচ্ছে আমার এন এর ভ্যালুটা। তাহলে এখানে আমি এন এর ভ্যালু বসাই দিলে কিন্তু আমি হুম। ল্যামডার যে ভ্যালু সেটা কিন্তু মিটার এককে চলে আসবে, মিটার এককে ওকে। গড় মুক্ত পথ চলে আসবে। বুঝছি তো? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এরপরেরটার মধ্যে আসি। কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। প্রতি গ্রাম অণু হুম। হিলিয়াম গ্যাস, তো হিলিয়াম গ্যাস কি এক পারমাণবিক গ্যাস? তাহলে এটা কি হুম। মনো অ্যাটম। প্রতি গ্রাম অণু, এই ঠিক আছে। শব্দটা থেকে অনেকে বুঝতে পারে যে 1 গ্রাম। হ্যাঁ, 1 গ্রাম এটা বুঝতে পারে, বাট আসলে কিন্তু এটা 1 গ্রাম না। তো না, বাংলা কথার ঠিক প্যাচটা একটু আছে, খেয়াল মানে করো। ঠিক আছে। যদি এখানে হুম, বলতো যে বুঝছি। শুধু, মানে শুধু যদি বলতো এটা যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি গ্রাম হিলিয়াম গ্যাসের গতিশক্তি নির্ণয় করো, এই অণু শব্দটা যদি না হুম। থাকতো, হুম, তাহলে সেটা আমার 1 গ্রাম ঠিক মিন আছে। করতো। আর যখন আমার অণু শব্দ চলে আসবে, হুম। সেটা কিন্তু আর 1 গ্রাম মিন করবে না, সেটা কি মিন করবে, আমার 1 মোল মিন করবে। প্রতি গ্রাম অণু এক মানে মোল কি, মানে 1 মোল। 4 গ্রাম। হুম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার গতিশক্তির ফর্মুলা, তাহলে আমরা কি অ্যাপ্লাই করবো, ইকে ইকুয়াল 3/2 nRT, 3/2 ঠিক আছে। nRT। তাহলে এখানে এন এর ভ্যালু কত আসবে? মানে শুধু এই আর টি, এক ঠিক মোল আছে। আর কি, এন এই ওয়ান। 1 মোল। হুম, ঠিক আছে। হ্যাঁ, 1 মোল আসবে। আর টি এর ভ্যালু তো কত বসাবো, 300 কেলভিন, তিনশো 300। ক্যালভিন সেটা বসাইলে আমি এখান থেকে ইকের যে একক সেটা কিসে আসবে, জুল এককে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আনসার। ঠিক আছে। সিম্পল কোশ্চেন, এগুলো এমসিকিউ তে আসবে আর কি। তো হইলো এটা। আচ্ছা। তো চলো আমরা হুম। এরপরে আগাই, এরপরে আসি। ঠিক। এরপরে আর কি আছে? আচ্ছা, আর একটা ভালো ম্যাথ আছে। দেখো এই ম্যাথটা খেয়াল করো, কি বলা হয়েছে এটার মধ্যে, হ্যাঁ। যে 57 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোল হিলিয়াম গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 মোল আর্গন গ্যাসের সাথে মিশানো হলো, মিশ্রণের উষ্ণতা কত? তার মানে বলছে যে তোমার ও, কাছে হচ্ছে 1 মোল হিলিয়াম গ্যাস আছে, যেটার তাপমাত্রা হচ্ছে হুম। 57 ডিগ্রি, এটার সাথে তুমি আরেকটা 1 মোল আর্গন গ্যাস, যেটা তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি, এটারে মিশাইছো। এখন হুম, বের করতে বলছে ঠিক কি আছে। মিশ্রণের উষ্ণতা কত। তাহলে দেখো যে হুম। দুইটা ডিফারেন্ট টাইপের গ্যাস, কিন্তু একটা হচ্ছে হিলিয়াম গ্যাস আর একটা হচ্ছে আর্গন গ্যাস। হুম। মৌল সংখ্যা যদিও সেম, বাট তাদের টেম্পারেচার গুলো কিন্তু ডিফারেন্ট। এখন এই দুইটা যদি একসাথে মিক্স করি, সেক্ষেত্রে আমার মিশ্রণের উষ্ণতা কত হবে, এটা জিজ্ঞেস করা হয়েছে। তো এটা কিন্তু অ্যাডমিশন ওকে। টেস্টের জন্য বেশ ভালো গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো দেখো এটা তুমি কেমনে আচ্ছা। করবা। প্রথম কথা হচ্ছে, আমরা তো এটা জানি যে শক্তি সংরক্ষণশীলতা এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা তো ওইটাই জানি ভাবছিলাম, ঠিক শক্তি আছে। সংরক্ষণশীলতা। হুম। তাহলে খেয়াল করো, আমি ঠিক আছে। প্রথমে এটা ক্যালকুলেট করব যে 1 মোল হিলিয়াম গ্যাস, যেটা আছে 57 ডিগ্রি হুম। সেলসিয়াস উষ্ণতায়, এটার যে শক্তি, এটাকে আমি হুম। বললাম হচ্ছে ধরো E1 বললাম। আর হুম, 3/2 27 ডিগ্রি সেলসিয়াস কে। উষ্ণতায় যে আর্গন গ্যাস আছে, এটাকে আমি বললাম হচ্ছে E2 বললাম। তাহলে আমার মিশ্রণের শক্তি তাহলে কত আসবে, ইকুয়াল E1 প্লাস E2, হুম। তাই তো? তাহলে ঠিক আছে। ইকুয়াল E1 প্লাস হচ্ছে E2, হুম। E1 প্লাস হচ্ছে E2। আচ্ছা, তো এখন দেখো তো যে তোমার কাছে যদি এন সংখ্যক মোল থাকে, তাহলে ওই গ্যাসের হুম। শক্তির ইকুয়েশন কি হইতো, 3/2 nRT, যেহেতু এগুলো সব মনো এনআরটি। অ্যাটমিক। এনআরটি। হুম। মনো অ্যাটমিক। এখন দ্বিপারমাণবিক বা বহু পারমাণবিক হলে কাহিনী কি হতো, এগুলো আজকে আমরা পড়বো, এগুলো একটু পরে। আচ্ছা। আপাতত যেহেতু ওকে। দেওয়া আছে এগুলো মনো অ্যাটমিক, তাহলে আমাদের ফর্মুলা কি আসবে, 3/2 nRT। তো এখানে বসাবো যে ঠিক থ্রি আছে। বাই টু এন আর হুম। টি ইকুয়াল E1 এর জন্য কত হুম। বসাবো, যে 3/2 এন হুম, ওয়ান আর T1 প্লাস, ঠিক আছে। এটার জন্য বসাবো হচ্ছে 3/2 N2 আর T2। তাহলে এবার জাস্ট হুম। তুমি ভ্যালু গুলা বসাইবা এখানে। এখানে এন এর ভ্যালু কত হুম। বসাইবা, বলো তো এখানে কত এর বসাইবা? হলো টু। টু। হ্যাঁ, টু হওয়ার দুই কথা। মূল, দুই মূল কেন, কারণ ওই যে দুইটা গ্যাস, এখানে 1 মোল, হুম। এখানে 1 মোল। N1 এর ভ্যালু হবে এখানে 1 মোল, N2 এর ভ্যালু এখানে হবে 1 মোল। এক T1 মোল। কত বসাইবা, টি 273 ওয়ান যোগ একটা 57। হচ্ছে 57।
হ্যাঁ, হ্যাঁ, দূষিতের জন্য 57, আরেকটা আর কত, একবার হচ্ছে 27 ডিগ্রি বা হচ্ছে 300 কেলভিন। 300, 300। হ্যাঁ, 300 কেলভিন। তাহলে এবার দেখো, এই যে আমি সবগুলো আর বাদ দিয়ে দিতে পারি, 3/2 বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমার হুম। বাকি থাকলো কিন্তু জাস্ট এইটিটা, যে এটা কিন্তু মিশ্রণের টেম্পারেচারটা। তো এটা আমি ইজিলি ক্যালকুলেট করতে পারবো, এটি ইকুয়াল কত কেলভিন। ওকে। হুম। ঠিক ডান, আছে। আমরা হচ্ছে তো এরপরে ভাই আসি। মানে হচ্ছে এই 3/2 কেটিটা কখন ইউজ করবো? তাহলে হচ্ছে 1 মোলের, মানে ওইটা হচ্ছে ওইটাও ছিল না 1 মোলের জন্য শুধু? তো এখানে করলাম না না, না কারণ এই এন আছে 2 মোল, তাই? না না, সেটা না। 3/2 কেটি ছিল হচ্ছে আমার একটা অণুর গতিশক্তি অথবা অণুর গড় গতিশক্তি। হুম। আচ্ছা একটা আচ্ছা, অণুর শুধু একটা গতিশক্তি অনুর অথবা জন্য, হ্যাঁ অণুর গড় ঠিক আছে। গতিশক্তি, হ্যাঁ। আর 1 মোল মানে কত, মোলের এখানে ক্ষেত্রে কিন্তু হবে। আমার 6.02 ঠিক ইন্টু আছে। 10⁻23টা অণু আছে। হুম ঠিক হুম আছে, হুম হুম, বুঝতে পারছি। তো ওই ঠিক জন্য আছে। আর কি আমরা এখানে ঠিক এটা আছে। অ্যাপ্লাই করব। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসি। এরপর দেখো কি বলছে, একটি ইলেকট্রন 1 ভোল্ট হুম বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে যে গতিশক্তি অর্জন করে, কোন উষ্ণতায় একটা গ্যাস অণুর গতিশক্তির সমান হবে। আচ্ছা, হুম এটার জন্য যে মেইন কনসেপ্টটা সেটা হচ্ছে, ধরো তোমার একটা চার্জ, হ্যাঁ, ইলেকট্রন হুম হতে পারে বা প্রোটন হতে পারে, যে কোনো একটা কিউ পরিমাণ চার্জ যদি একটা বিভব পার্থক্যের হুম মধ্য দিয়ে যদি গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে আমার হুম। শক্তির ইকুয়েশন বা ওয়ার্ক ডানের ইকুয়েশন হয় W = V কিউ। এটা আমরা স্থির তরিতে গেলে শিখবো, আপাতত আচ্ছা জাস্ট একটু মনে রাখো। আচ্ছা। এটা আমরা ওকে। P2 C2 তে গেলে শিখবো, চ্যাপ্টার 2 তে আছে এটা, ওকে, বিস্তারিত প্রমাণটা আর কি। বুঝলাম। ঠিক আছে। আচ্ছা, তো দেখো এবার একটা ইলেকট্রন যদি 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যে গতিশক্তি অর্জন করবে, সেটার ভ্যালু কত আসবে। এই যে ইলেকট্রনের চার্জ হুম ইনটু হচ্ছে 1 ভোল্ট, তাই তো। হুম। ঠিক আছে। এই যে এই সূত্র অনুযায়ী W = V কিউ। আচ্ছা, তো এখন এই যে ওকে। E × 1V, এটা কার সমান হবে, একটা গ্যাস অণুর গতিশক্তি সমান হবে, একটা গ্যাস অণু কিন্তু, তাহলে কত বসাবো, গড় থ্রি গতি, বাই টু কেটি গড় শক্তি, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে গড়। 3/2 কেটি ইকুয়াল হচ্ছে কত আসবে, E × 1 ভোল্ট। তাহলে এবার ঠিক তুমি আছে, ভ্যালু করে এখানে ইন্টু। বসাই দাও, যে 3/2 বসাইলে হুম। কে এর মান কত, ওয়ান পয়েন্ট ঠিক থ্রি আছে। এইট ইন্টু 10⁻23, ঠিক টোয়েন্টি আছে। থ্রি number, ইন্টু টি এর ভ্যালু হচ্ছে হুম। আমাকে বের করতে বলা হয়েছে। আর ইলেকট্রনের হ্যাঁ, চার্জ টিটা কত, লাগবে। 1.6 ইন্টু টেন হুম। ইনভার্স নাইনটিন 10 টু দি কুলম, আর পাওয়ার এখানে মাইনাস আছে হচ্ছে 19, 1। 1। তাহলে এখান থেকে টি এর ভ্যালু চলে আসবে এত কেলভিন। হুম। ওকে। তো এখানে খেয়াল করো যে আমাদের যে বোল্টজম্যান যে কনস্ট্যান্ট আছে, এটা কিন্তু দুইটা ভ্যালু হতে পারে। একটা হচ্ছে আমার 1.38 ইন্টু 10⁻23, যখন বসাবো আমার এককটা হবে হচ্ছে জুল পার ক্যালভিনে। আরেকটা হতে হুম। পারে 1.38 ইন্টু টেন ইনভার্স 25, আচ্ছা, 25। 25, ওকে। এটা কিসে হবে হুম। আমার আর পার ক্যালভিন, আচ্ছা, এটাই তো মনে আর হয়। জি, ঠিক আছে, আর করে করবেন, হ্যাঁ ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ওই 25 হবে এটা। আচ্ছা, দাঁড়া দাঁড়া, 25 না তো, আমার এক জুল মানে কত, 24, 10 আর, এক জুল হ্যাঁ মানে তাহলে হচ্ছে 24 হওয়ার কথা। না না না, এটা এক জুল মানে হচ্ছে তোমার 10⁻7 আর্গ। হ্যাঁ, ও টেন টু দি পাওয়ার আচ্ছা আচ্ছা, সেভেন দিয়ে হ্যাঁ। এটা গুণ করো, আর তাহলে কত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 to the 7 দিয়ে গুণ, তাহলে তো কমে যাবে, তাহলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, -23 এটা কত, প্লাস 23 7, 16 হয় মনে হয়। -16, -16, হ্যাঁ -16। আচ্ছা দাঁড়া, আমি একটু গুগল থেকে শিওর হয়নি আর্গ পার কেলভিনে কত হয়। ঠিক আছে। 10⁻16, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 25 না, ঠিক আছে। কারণ আমি 10⁻7 দিয়ে যদি গুণ করি, এটা 16 হয়ে যায়। ঠিক আছে। হুম। ঠিক আছে। ওকে। আর্গটা কি, আর্গ হচ্ছে তোমার যে জুলের সিজিএস ইউনিটটা আর কি, হুম। শক্তির ঠিক সিজিএস আছে, ইউনিট। বুঝছি। আচ্ছা, তো এটা হলো, আমরা হচ্ছে এরপরে আগে, এরপরে কি হুম। আছে। আচ্ছা, এরপরে আমাদের এই টপিকের ম্যাথগুলো কমপ্লিট, আমাদের নতুন টপিক শুরু হচ্ছে, সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। খুব ভালো করে বুঝো টপিকটা, ডিগ্রিজ অফ তাহলে একটু, ফ্রিডম। হ্যাঁ, রিয়েলাইজ করতে পারো যে ডিগ্রিজ অফ ফ্রিডমটা মানে কি। ওকে। তো দেখো এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে, দেখো কি বলছে, যে কোনো কণার অবস্থান এবং গতির অবস্থা পুরোপুরি বর্ণনা করতে যতগুলো আলাদা আলাদা তথ্য তথ্য লাগে, সেগুলো সেই সংখ্যাগুলো হচ্ছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম। আচ্ছা, এটা এখন বলছে এটা কি, আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করি। যেমন ধরো, আচ্ছা আচ্ছা প্রথমে আমি আগে এই জিনিসটা একটু বলে আসি, যে ডিগ্রিজ অফ ফ্রিডম আছে হচ্ছে তোমার তিন প্রকার, থ্রি টাইপস। জিনিসটা কি আমি আচ্ছা। একটু পরে আসছি, আগে এটা দেখো যে এটা হইতে পারে তিনটা টাইপের হতে পারে। একটাকে আমরা বলবো ওকে। হচ্ছে রৈখিক হইতে পারে বা লিনিয়ার হইতে পারে। হ্যাঁ, ওকে। লিনিয়ার হইতে পারে, লিনিয়ার, একটা হইতে পারে লিনিয়ার। আর একটা হইতে পারে হচ্ছে তোমার আবর্ত হইতে পারে বা রোটেশনাল হইতে পারে, আবর্ত, রোটেশনাল। রোটেশনাল হইতে পারে। আর আরেকটা হইতে পারে হচ্ছে আমাদের ভাইব্রেটিং, হ্যাঁ, বা স্পন্দন, স্পন্দন বা কম্পন আর কি। এই তিনটা টাইপের হচ্ছে ওকে। ডিগ্রিজ অফ ফ্রিডম হইতে পারে। আচ্ছা, এখন ডিগ্রিজ অফ ফ্রিডমটা মানে কি, এই সংজ্ঞা অনুযায়ী আমরা যদি আগাই, সংজ্ঞা থেকে কি বলা ছিল, হুম যে একটা কোণার অবস্থান এবং গতির অবস্থা পুরোপুরি বর্ণনা করতে যতগুলো আলাদা আলাদা তথ্য লাগে, সেগুলো হচ্ছে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম। এখন তুমি চিন্তা করো, ধরো হুম একটা, আমি প্রথমে একটা এক্সাম্পল দিই, লাইক হচ্ছে এরকম, ধরো একটা সুতা টান টান অবস্থায় আছে, আমি টান টান অবস্থায় বেঁধে হুম রাখছি।
এখন এইটার উপর ওকে। ধরো একটা পিঁপড়া যদি হাঁটাহাঁটি করে, তাহলে পিঁপড়াটা হুম শুধু কি আমার একটা ডাইমেনশন বরাবরই কি হাঁটাহাঁটি করতে পারবে, তাই তো? শুধুমাত্র একটা ডাইমেনশন হুম, বরাবর। ঠিক আছে। তখন এই হুম, পিঁপড়ার জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হবে কত? 1 হবে কিন্তু। একটা ডিগ্রিজ অফ ফ্রিডম এই রৈখিক পিঁপড়ার জন্য বরাবর। হবে 1। হ্যাঁ। তো ডিগ্রিজ ঠিক অফ আছে। ফ্রিডমটা মেনলি হচ্ছে গ্যাসের জন্য, বাট আমি এক্সাম্পল দেওয়ার জন্য আমি পিঁপড়ার কথা নিয়ে আসতাম আর কি। যদি ওকে। পিঁপড়া আমি একটা টান টান সুতার উপর দিয়ে যদি তাকে ছাইড়া দিই, সে কিন্তু আমার একটা ডাইমেনশন বরাবরই চলাচল করতে পারে। তাহলে তার জন্য হুম। আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম হবে হচ্ছে 1। এবার চিন্তা করো ওকে। যে ধরো 2 ডাইমেনশনালে একটা প্রাণী আছে। কি প্রাণী হইতে পারে 2 ডাইমেনশনালে? কি প্রাণী চিন্তা করা একটা যায়? তল চিন্তা করে যে কোনো একটা তেলাপোকা তলের উপর। না না, তেলাপোকা কিন্তু আবার উড়তে পারে। হ্যাঁ, উড়লে কিন্তু আবার সেই 3 ডাইমেনশনালে হ্যাঁ, চলে যাবে। উড়া যাবে না। সেটা ঠিক। তো উড়তে পারে না এমন প্রাণী কে আছে? বেড়াল, একটা বেড়াল ছেড়ে দেন এটা তলের উপর। আচ্ছা হ্যাঁ, ধরো ধরো যে কোনো কিছু, আচ্ছা একটা প্রাণী ধরে নাও যেটা হচ্ছে আমার উড়তে পারে না, হ্যাঁ এরকম একটা প্রাণী। হুম, ধরো সে যদি টু ঠিক আছে। ডাইমেনশনাল বরাবর যদি চলাচল করতে পারে, তাহলে তার জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 2 হবে কিন্তু। আবার একটা মৌমাছির হুম। কথা যদি আমরা চিন্তা করি, যে মৌমাছি কিন্তু আচ্ছা, যে কোনো হুম, ডাইরেকশনে যাইতে পারে, 3 ডাইমেনশনাল কিন্তু সে ঠিক উড়তেও আছে। পারে। তাহলে মৌমাছির জন্য হুম। ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? 3 হবে, ঠিক আছে? তাহলে আমার সিম্পল ওকে। কনসেপ্ট কিন্তু এটা, যে আমি যেটা যে অণুটা বা যেই প্রাণীটা বা মানে কণার কথাই চিন্তা করো, যে সেটা যত দিক বরাবর হুম যাইতে পারে, সে যত দিক বরাবর চলাচল করতে হুম। পারে, সেই নাম্বারটাই হচ্ছে তার তার জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম। এটুক তো ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা। তো এবার চলো আমরা বিস্তারিত আলোচনায় আসি। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম আমার 3টা টাইপের হতে পারে, যে লিনিয়ার হতে পারে, হুম রোটেশনাল হতে পারে, আর একটা হচ্ছে ভাইব্রেটিং হতে পারে। আচ্ছা। হুম। তো এখন লিনিয়ারের জন্য কেমন হবে ব্যাপারটা একটু আমরা একটু দেখার ট্রাই করি। ধরো আমি 1 নাম্বার কেসে আমি লিনিয়ারটা আলোচনা করতেছি। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এন্ড এটা হচ্ছে 3 নাম্বার। ধরো 1 নাম্বারে আমি লিনিয়ারটা নিয়ে কথা বলতেছি। তো লিনিয়ারের জন্য আমরা প্রথমে 3 ডাইমেনশনাল একটা স্পেস চিন্তা করে নিলাম। এই ধরো 3টা ডাইমেনশন আছে এখানে, XYZ। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আচ্ছা। ওয়াই, আর এটা হচ্ছে জেড। এটা হচ্ছে জেড। আচ্ছা। ওকে। তো এখন ধরো বস্তু কিন্তু আমার বস্তু বা কণা, হ্যাঁ যে কোনো ডাইমেনশন বরাবর কিন্তু চলাচল করতে পারে। যে কোনো ডাইমেনশন বরাবর আমার কণাটা হচ্ছে হুম এদিক বরাবর যাইতে পারে, ওয়াই এক্সিস বরাবর হুম। যাইতে পারে, অথবা জেড এক্সিস বরাবর যাইতে পারে। ধরো আমরা ধরে নিলাম ওকে। সে যদি এক্স অক্ষ বরাবর যদি যায়, তাহলে তার বেগ হচ্ছে vx। সে যদি ওয়াই ওয়াই অক্ষ হুম। বরাবর যায়, তাহলে সেটা কত? vy। সে যদি জেড অক্ষ হুম বরাবর যায়, তাহলে সেটা হচ্ছে vz। আচ্ছা। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর তার শক্তি যদি হিসাব করতাম, সেক্ষেত্রে কত আসতো? গ্যাস কণার যে শক্তি সেটা কি শুধুমাত্র গতি শক্তি? তাহলে কত আসতো? যে হুম হাফ এম ভি এক্স স্কোয়ার। হুম। আবার ওয়াই এক্সিস সরি বরাবর চিন্তা সরি, করলে হ্যাঁ। সেটা আসতো হচ্ছে হাফ হুম হুম। এম ভি ওয়াই স্কোয়ার। ঠিক আবার আছে। জেড এক্সিস বরাবর যদি চিন্তা করতাম ই জেড, সেটা কত আসতো? হুম। হাফ এম ভি জেড স্কোয়ার। ঠিক ভি আছে। জেড স্কোয়ার, যেটা। তাইলে হুম আমার একটা গ্যাস অণু যদি আমি চিন্তা করতাম এখানে, এবং তার কিন্তু 3টা পসিবল জায়গা ছিল, যে সে হয় এক্স অক্ষ বরাবর হুম। যাবে, না হয় ওয়াই অক্ষ বরাবর, না হয় জেড অক্ষ বরাবর। তাহলে 3 অক্ষ বরাবর আচ্ছা। যদি যায়, তাহলে তার মানে শক্তি ইকুয়েশন গুলো কিন্তু এমন হবে, ঠিক আছে? তো হুম হুম। এটা হচ্ছে আমার কি লিনিয়ার ডিগ্রিজ অফ ফ্রিডমের আলোচনাটা, মানে শক্তিগুলো হচ্ছে এরকম হবে আর কি। এবার আসি রোটেশনালের আচ্ছা। মধ্যে আসি। রোটেশনালের মধ্যে আসি। তো এবার দেখো যে রোটেশনালের মধ্যে আমরা ধরো এখানে 3 ডাইমেনশনালি চিন্তা করি। এই হচ্ছে আমার 3D। দেখুন রোটেশনালটা আমরা কিভাবে ব্যাখ্যা করবো, তো দেখো। তো ধরো আমার কাছে হুম। হচ্ছে একটা গ্যাস অণু আছে। হ্যাঁ, আমরা ধরো দ্বি ঠিক আছে। পারমাণবিক দিয়ে বুঝাই, তাহলে একটু বুঝতে ইজি হবে। তো ধরো দ্বি হুম। পারমাণবিক, দ্বি পারমাণবিক গ্যাস অণু কিন্তু এরকমই হয়। হ্যাঁ, মাঝখানে বন্ড থাকে, দুই পাশে 2টা হুম। মলিকিউল থাকে। ঠিক আছে। ঠিক আছে। এখন দেখো এই যে এই গ্যাস মলিকিউলটা এখন কিন্তু আমার যে কোনো 3টা এক্সিস বরাবর কিন্তু ঘুরতে পারে। এক্স অক্ষ বরাবর ঘুরতে পারে, এটা হচ্ছে হুম ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। হুম এক্স অক্ষ বরাবর ঘুরতে পারে, ওয়াই অক্ষ বরাবর হুম ঘুরতে পারবে, আবার সে কি মানে জেড অক্ষ বরাবর, মানে এক্স ওয়াই জেড 3 অক্ষ বরাবর কিন্তু হুম। ঘুরতে পারে। ঠিক আছে। এখন দেখো তো এট এ টাইম কিন্তু সে 2টা বা 3টা অক্ষ বরাবর কিন্তু ঘুরতে পারবে না। এট এ টাইম শুধুমাত্র কিন্তু সে হুম। একটা অক্ষ বরাবরই ঘুরতে পারবে, এট এ টাইম। ঠিক আছে। হুম আচ্ছা। তো এবার চিন্তা করো যে এখানে আমরা যদি এক্স অক্ষ বরাবর যদি তার শক্তিটা যদি চিন্তা করতাম, সেক্ষেত্রে কি আসতো? যেহেতু এটা ঘুরতেছে, তাহলে কত হুম আসতো? হুম। যে হাফ, হাফ আই ওমেগা, ঠিক আছে, হাফ। হাই হাফ আই ওমেগা, ওমেগা এক্স তার উপর স্কোয়ার, কারণ এবার কিন্তু ঘুরতেছে। ঠিক হ্যাঁ। আছে। আর যখন আমরা হুম। লিনিয়ারে চিন্তা করছি, সেক্ষেত্রে কিন্তু সে শুধুমাত্র ঠিক আছে। মানে যে কোনো একটা ডাইরেকশনে যাইতো। হ্যাঁ, মানে যে কোনো একটা অক্ষ হুম। বরাবর আর ঠিক কি। আছে। বাট আমরা যখন আচ্ছা। আবর্তের কথা যখন চিন্তা করতেছি, সে কিন্তু ঘুরবে। হ্যাঁ, ঘুরবে। তো ঘুরে যদি, তাহলে হুম তার জড়তার মানে জড়তার ভ্রামক তো আই হবে। আর তাহলে গতিশক্তির হুম। ফর্মুলা আসবে হচ্ছে এরকম আর কি। আচ্ছা। ওকে। তারপর আসি, যদি সে ওয়াই এক্সিস বরাবর যদি ঘুরে, তাহলে আসবে কত? হুম হাফ আই ওমেগা ওয়াই তার উপর স্কোয়ার। হুম আর যদি সে হুম জেড অক্ষ বরাবর যদি ঘুরে, তাহলে আসবে হচ্ছে হাফ হুম। আই ওমেগা জেড স্কোয়ার। ওমেগা জেড ঠিক স্কোয়ার, আছে। এটা গেল। এটা কি দেখলাম আমরা আবর্তের জন্য দেখলাম, 2 নাম্বারটা গেল। এবার আসি 3 নাম্বারটার জন্য। 3 নাম্বার কি স্পন্দন বা ভাইব্রেশন যদি হয়, ভাইব্রেশন যদি হয় সেক্ষেত্রে কেমন হবে? তো খেয়াল করো।
এগুলো কিন্তু বইয়ে নাই, বাট এক্সামে কখনো আসবে না, তুমি জাস্ট একটু জানার জন্য পড়তে পারো আর কি, যেহেতু আমরা সিলেবাস অনেকটাই আচ্ছা, আগায় আছি, তো জানার জন্য এগুলো পড়তে পারো। ওকে। তো দেখো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে আমাদের জেড। তো এখন ভাইব্রেটিং বলতে কি বোঝায়? তো এরকম কিন্তু গ্যাস অণু আছে যে হুম, যাদের মাঝখানে যে বন্ধনটা, সেটা কিন্তু তোমার ভাইব্রেট করতে পারে। মানে ভাইব্রেট বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে এরকম, ধরো এই হচ্ছে আমার একটা গ্যাস মলিকুল, এই হচ্ছে একটা গ্যাস মলিকুল, তারা কাছে আসতে পারে, আবার হুম, তারা কিন্তু একটু দূরেও যাইতে পারে, তারা একটু দূরে যেতে পারে, আচ্ছা, আবার তারা একটু কনসেপ্ট কাছেও আসতে পারে। তাহলে চিন্তা ওকে। করো তো, অনেকটা স্প্রিং এর মতো বিহেভ করতেছে না? স্প্রিং একবার প্রসারিত হুম, হইতেছে, হুম, আরেকবার সংকুচিত হুম, হইতেছে। হুম, তো এই ব্যাপারটাকে ঠিক আমরা আছে, আসলে বলতেছি সহজ। কি, ভাইব্রেটিং বা হচ্ছে স্পন্দন হইতেছে আর কি। ওকে। আচ্ছা, তো ধরো আমরা এখানে একটা গ্যাস মলিকুল চিন্তা করি, এইখানে একটা মলিকুল, এখানে একটা মলিকুল, এবং তাদের মাঝখানের বন্ধনটা ধরো স্প্রিং এর মতো আচরণ করতেছে, একবার সংকুচিত হয়, আরেকবার প্রসারিত হয়, যেটা আমরা বলতেছি হচ্ছে হুম, স্পন্দন বা কম্পন আর কি, ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে ওকে, দেখো তো, এটার ওকে। জন্য এনার্জি ইকুয়েশন গুলো কেমন আসবে? যে ই এক্স সমান আমি কত বলতে পারবো? হাফ কে এক্স স্কোয়ার, তাই তো? হুম, ঠিক আছে, হাফ কে হুম, এক্স স্কোয়ার, এই যে। তারপর ই ওয়াই হুম, ইকুয়াল হাফ কে ওয়াই স্কোয়ার, কে ওয়াই হুম, স্কোয়ার, এন্ড ঠিক ই আছে, জেড ইকুয়াল হচ্ছে হাফ কে জেড স্কোয়ার, হাফ কে ওকে। জেড স্কোয়ার। এটুকু একটু ক্লিয়ার? এই যে এখানে যা যা লিখলাম, হুম, মানে এনার্জি গুলো কিভাবে ঠিক আছে, ডিস্ট্রিবিউট হচ্ছে, ওই জিনিসটা কি দেখাইলাম। বুঝতে তো এবার বুঝতে আসো পারছি। তো এখানে যে প্রতিটাই এক, তিনটা তিনটা হ্যাঁ, করে, মানে ডিগ্রিজ অফ ফ্রিডম প্রতিটার ক্ষেত্রে, প্রতিটার ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম তিনটা তিনটা করে নাকি? না না, ওই ডিগ্রিজ অফ ফ্রিডমের নাম্বারটা কত সেটাতে আমরা এখন আসিনি, আমরা জাস্ট হচ্ছে আচ্ছা, টাইপস গুলো দেখাইলাম এখন। যে ধরো লিনিয়ার বুঝতে যদি হয় পারছি। সেক্ষেত্রে আমার মানে এনার্জি ইকুয়েশন গুলো কেমন হবে, আর হুম, যদি হুম, আবর্ত যদি হয় সেক্ষেত্রে এনার্জি ইকুয়েশন কেমন হবে, আর ভাইব্রেটিং যদি হয় সেক্ষেত্রে এনার্জি ইকুয়েশন কেমন হবে। এখন ডিগ্রিজ অফ ফ্রিডম কার কয়টা হবে সেটার আলোচনা আমি এখন এখন আসতেছি, ঠিক আছে? ঠিক এখন আছে। আসতেছি। আচ্ছা, তো এবার আসি হচ্ছে, আমরা আস্তে আস্তে যাই যে আমাদের হাতে গ্যাস মলিকুল কয়টা আছে। মানে তিনটা টাইপের হইতে পারে, হয় হয় আমার হচ্ছে হুম, এক পারমাণবিক হবে, না হয় দ্বি পারমাণবিক হবে, না হয় হচ্ছে বহু পারমাণবিক হবে। এক দুই, না আচ্ছা, হয় বহু। তাহলে ধরো আমরা প্রথমে এক পারমাণবিকের জন্য একটু হিসাবটা করি, যে মনো অ্যাটমিক, ওকে, মনো অ্যাটমিকের জন্য, মনো অ্যাটমিকের জন্য হিসাব করবো আমরা। তো দেখো, মনো ওকে। অ্যাটমিকের জন্য আমার মলিকিউল কি কি হইতে পারে? হিলিয়াম হইতে পারে, আর্গন হইতে হুম, পারে, তারপর নিয়ন হুম, হইতে পারে, তিনটা নিয়ন কি, জিরন ন্যান কি। রেডন অর্গানাইজেশন। হ্যাঁ হ্যাঁ, এগুলো হুম, আমরা জাস্ট আপাতত তিনটাই চিন্তা করলাম, এগুলো হচ্ছে নর্মালি দেয় ঠিক আছে, মনো অ্যাটমিকের জন্য। ওকে। তো মনো অ্যাটমিকের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডমকে প্রকাশ করেছে এফ দিয়ে, ডিগ্রিজ অফ ফ্রিডমকে প্রকাশ করে এফ এফ। দিয়ে। এফ এর ভ্যালু কত হবে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, আচ্ছা। তো এখন দেখো, আমরা কিন্তু অলরেডি তিনটা টাইপ কিন্তু পড়ে আসছি। তিনটা টাইপ, হুম, একটা কি লিনিয়ার, আরেকটা হচ্ছে আবর্ত, আরেকটা হচ্ছে স্পন্দন। তো এখন আমি যখন এক ঠিক আছে। পারমাণবিক একটা গ্যাস যখন চিন্তা করতেছি, তো ওইটার জন্য কিন্তু হুম, আমার তিনটা জিনিসই কিন্তু এক্সিস্ট করবে। যে এক হুম, পারমাণবিক একটা গ্যাস অণুর জন্য লিনিয়ার ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম এটাও এক্সিস্ট করবে, আবর্ত ডিগ্রিজ অফ ফ্রিডম এটাও এক্সিস্ট করবে, স্পন্দন ডিগ্রিজ অফ ফ্রিডম এটাও কিন্তু এক্সিস্ট করবে। ঠিক আছে? তারপর তিনটার যদি যোগ করি, তখন হচ্ছে আমি তার টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম কয়টা সেটা আমি পাবো। ও, আচ্ছা, আচ্ছা, বুঝতেছো? ওকে, আচ্ছা, বুঝলাম। দেখো, কিন্তু ভাই এই হ্যাঁ, স্পন্দন আর হচ্ছে আবর্তের ক্ষেত্রে বলতে এটা তো কি পারমাণবিক না, তাহলে আরেকটা পরমাণুর উপর আরেকটা পরমাণু তো নেই, তাহলে এই স্পন্দন আর এটা কি করে থাকে? হ্যাঁ, বুঝি নাই কি বলছো। মানে হচ্ছে আর্গন বা এগুলো তো যেহেতু এক পারমাণবিক, এগুলো শুধু একটা করে থাকে, আর উদাহরণের সময় হ্যাঁ, আমরা ওই যে দেখলাম যে জিরো হবে দুইটা তখন, দুইটা করে বলতে যে ঘরে জিরো হবে, জিরো জিরো হবে, আছে, ঠিক আছে। বুঝছো না? হ্যাঁ, হুম, জিরো হবে তখন, এই আর কি। ক্লিয়ার, আচ্ছা, তো আমরা হ্যাঁ। আস্তে আস্তে আলোচনায় আসি। তো দেখো, আমরা প্রথমে থ্রি ডাইমেনশনাল একটা জায়গা চিন্তা করলাম, এই হচ্ছে থ্রি ডাইমেনশনাল, তিনটা এক্সিস। এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এখন আমরা ধরো ওয়ান অ্যাটমিক একটা গ্যাস মলিকিউল চিন্তা করলাম, এই হচ্ছে ওয়ান অ্যাটমিক। তাহলে চিন্তা করো, এই যে ওয়ান অ্যাটমিক চিন্তা করলাম, সেটা কি হয় এক্স অক্ষ বরাবর হুম, যাইতে পারে, না হয় ওয়াই অক্ষ বরাবর যাইতে পারে, না হয় জেড অক্ষ বরাবর যাইতে পারে। ওকে। তাহলে তার লিনিয়ার যে ভ্যালুটা, মানে লিনিয়ার ডিগ্রিজ অফ, কি বলে, আহ, কি জানি হুম, নাম ভুলে তিনটা গেছে, ফ্রিডম, ডিগ্রিজ অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, হ্যাঁ, ফ্রিডম, ডিগ্রিজ অফ ফ্রিডম। লিনিয়ার ডিগ্রিজ অফ ফ্রিডম কয়টা হইতে পারে? তিনটা হইতে পারে। সে তিনটা, তিনটা হুম, এক্সিস বরাবর কিন্তু যাইতে পারে, হয় এক্স অক্ষ, না হয় ওয়াই অক্ষ, না হয় জেড অক্ষ। তিন এক্সিস বরাবর যাইতে পারে, ঠিক আছে, তার জন্য লিনিয়ার হিসাবে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে তিনটা। এবার তুমি চিন্তা ঠিক করো আছে। যে মলিকিউল যদি আমার একটাই হয়, মানে মনো অ্যাটমিক যদি হয়, হুম, তাহলে তার জন্য কি কোনো ঠিক আছে। আবর্ত কি এক্সিস্ট করবে? আবর্ত, না, সম্ভব না। আবর্ত কিন্তু এক্সিস্ট করবে না, কারণ আবর্ত এক্সিস্ট করার জন্য আমার দুইটা মলিকিউল দরকার, বাট এখানে হুম, আছেই একটা মলিকিউল। ঠিক তাই আমার রোটেশনটা তাহলে রাইট, কত আসবে? রোটেশনালটা জিরো আসবে কিন্তু, জিরো, ঠিক আছে। রোটেশনালটা আসবে হচ্ছে জিরো আসবে। আর ভাইব্রেটিং যেটা, সেটাও আসবে হচ্ছে জিরো। সেটাও জিরো, ভাইব্রেটিং, ঠিক আছে। ভাইব্রেটিংটা আসবে হচ্ছে জিরো। তো আমাদের আলোচনার জন্য আমরা যেহেতু এগুলো আইডিয়াল গ্যাস হিসেবে চিন্তা করতেছি, তো সকল আইডিয়াল হুম, গ্যাসের জন্য মনে রাখবা ভাইব্রেটিংটা হয় জিরো। সকল আইডিয়াল গ্যাসের জন্য, আইডিয়াল আচ্ছা, গ্যাস, আচ্ছা, সকল আইডিয়াল ওকে। গ্যাসের জন্য এই ভাইব্রেটিংটা হয় হচ্ছে জিরো। তো এই ভাইব্রেটিং নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের সিলেবাসে নাই, তো আমি স্কিপ করতেছি এগুলো। আমাদের সিলেবাসে জাস্ট হচ্ছে নাম্বার গুলো দিয়ে দিছে আর কি। যে ধরো এক পারমাণবিকের জন্য এফ এর ভ্যালু হচ্ছে তিন, দ্বি পারমাণবিকের জন্য এফ এর ভ্যালু হচ্ছে পাঁচ, বাট কেন হয়, তিন হয়েছে, কেন পাঁচ হয়েছে, ওই ব্যাখ্যা কিন্তু নাই। তো আমি একটু ডিটেলসে দেখা আচ্ছা, দিচ্ছি আর কি।
তাহলে লিনিয়ার হবে হুম এখানে 3, রোটেশনাল হবে 0, আর ভাইব্রেটিং হবে 0। তিনটারে যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমি আমার মনো হুম অ্যাটমিকের জন্য যে ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এফ দুই ইকুয়াল কত আসবে? 3 + 0 + 0। তাহলে এই যে ওকে মনো মানে অ্যাটমিকের জন্য কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3টা। কনসেপ্ট ওকে ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা দ্বি পারমাণবিকের জন্য, ডাই অ্যাটমিক, ডাই অ্যাটমিকের জন্য। ওকে না তাহলে তুমি চিন্তা করো, ডাই অ্যাটমিকের জন্য কিন্তু চিত্র আঁকানোর দরকার আছে। আচ্ছা, চিত্রটা আঁকাই তাহলে আর একটু বুঝতে ইজি হবে। তো ধরো আমরা ওকে আগের মতো 3 ডাইমেনশনাল একটা জায়গা চিন্তা করলাম। হুম তো এটা ধরো ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এখন দ্বি পারমাণবিক একটা অণু তুমি চিন্তা করো, যে ধরো আমরা হুম এক্স অক্ষ বরাবরই চিন্তা করলাম। হুম এই যে অক্সিজেন দ্বি ঠিক পারমাণবিক আছে। একটা জিনিস আমরা চিন্তা করলাম, একটা অণু চিন্তা করলাম, সেটা হচ্ছে আমাদের হুম দ্বি পারমাণবিক। এটার এক্সাম্পল কি কি হুম হতে পারে? হাইড্রোজেন হইতে পারে, অক্সিজেন হইতে পারে, অক্সিজেন নাইট্রোজেন হইতে নাইট্রোজেন পারে, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এরকম হুম এরকম আর কি, এগুলো হইতে পারে। আচ্ছা, ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন যা আছে সব আছে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওগুলো হইতে পারে। আচ্ছা, তো আমরা প্রথমে লিনিয়ারটা হিসাব করি। তো লিনিয়ার, ঠিক লিনিয়ার আছে কত হবে বলতো? তো এই তিনটা। যে সিস্টেমটা, এটা আমার এক্স অক্ষ বরাবর যাইতে পারে, অথবা ওয়াই অক্ষ বরাবর যাইতে পারে, অথবা জেড অক্ষ বরাবর যাইতে পারে। তাহলে লিনিয়ার জন্য হিসাব হবে 3টা। রোটেশনালের হিসাব হবে কয়টা বলতো? রোটেশনাল, তিনটাই হওয়ার কথা, তিনটাই হওয়ার কথা। না না, রোটেশনালের হিসাব কিন্তু আসবে তোমার 2টা। কেন 2টা তুমি চিন্তা করো, দেখো তো, হুম যে এই যে এই সিস্টেমটা, দেখো এই সিস্টেমটা কিন্তু ওয়াই এক্সিস এর সাপেক্ষে কিন্তু ঘুরতে পারে। তো এই যে ওয়াই অক্ষের না সাপেক্ষে কিন্তু ঘুরতে পারে, মানে এই যে সিস্টেমটা কিন্তু এরকম, হ্যাঁ, এই যে এরকম। তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে সে ঘুরতে পারে এই যে এরকম ভাবে, হুম এভাবে ঘুরতে পারে। অথবা সে ঠিক কিন্তু আছে জেড অক্ষের সাপেক্ষে কিন্তু ঘুরতে পারে, এই যে জেড অক্ষের সাপেক্ষে কিন্তু সে ঘুরতে পারবে এই যে এইভাবে। হুম বুঝতেছি তো? তাহলে ওয়াই ঠিক আছে অক্ষের জন্য আমি একটা জড়তা ভ্রামক পাবো আই ওয়াই, জেড অক্ষের সাপেক্ষে জড়তা হুম ভ্রামক পাবো আই জেড। এখন তুমি চিন্তা করো তো, এক্স অক্ষ বরাবরই কিন্তু সে আছে, তাহলে এক্স অক্ষ বরাবর ঘুরবে কেন? সে তো আছেই এক্স অক্ষ বরাবর, আচ্ছা বুঝো নাই? তাহলে হুম আমার আই এক্স এর ভ্যালু কত ঠিক আসবে? আছে 0 ঠিক আসবে আছে কিন্তু, আই এক্স এর ভ্যালুটা কিন্তু 0 আসবে। বুঝতে কারণ দেখো, আমরা যদি নিউটনের মেকানিক্সে যদি ফেরত যাই, তুমি চিন্তা করো যে ধরো হুম অক্ষ থেকে যদি একটা বস্তু নির্দিষ্ট দূরত্বে থাকে, তখনই কিন্তু তার জড়তার হুম ভ্রামক এক্সিস্ট করে, সেটা আমরা কি বলি? এম আর স্কয়ার, তাই তো? ঠিক আছে তো ঠিক এখন আছে তুমি চিন্তা যদি করো, দূরত্বই না থাকে এই তাহলে আর বস্তুটা, হবে না। হ্যাঁ, বস্তুটা যদি নিজেই হচ্ছে অক্ষের উপর অবস্থান করে, সেক্ষেত্রে কত আর এর ভ্যালু হুম 0 হয়ে যায় না? আর এর ভ্যালু ঠিক যদি আছে 0 হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার আই এর ভ্যালুটাও কিন্তু 0 হয়ে যায়। তো এই জন্য আমরা বলতেছি বুঝতে পারছি। যে এই মলিকুলটা যেহেতু এক্স অক্ষ বরাবরই আছে, সেক্ষেত্রে আমার এক্স অক্ষ বরাবর জড়তার ভ্রামক কিন্তু 0 হবে। যার কারণে আমার ঠিক রোটেশনাল আছে ডিগ্রিজ অফ ফ্রিডম কয়টা হলো তাহলে? রোটেশনালের জন্য দুইটা। 2টা কিন্তু, রোটেশনালের জন্য হচ্ছে 2টা। আর এইগুলো যদি আইডিয়াল ওকে গ্যাস, তো আমার ভাইব্রেটিং এর জন্য কয়টা আসবে? 0 আসবে। জিরো। ভাইব্রেটিং এর জন্য 0। তাহলে দেখো টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম তাহলে কয়টা হইতেছে? 3 + 2 পাঁচটা + 0, দ্যাট মিনস 5টা। তাহলে যে কোনো দ্বি পারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 5টা। পাঁচটা এটা গেল। 3 নম্বরে আসি। 3 নম্বরে হচ্ছে আমাদের হুম পলি অ্যাটমিক, বহু পারমাণবিক, পলি অ্যাটমিক। আচ্ছা, পলি অ্যাটমিকের হিসাবে আসি। তাহলে আগের মতো চিন্তা করো, যে ধরো এখানে হচ্ছে ঠিক আছে আমাদের সিস্টেমটা এইভাবে আছে। তো পলি অ্যাটমিক কি কি হইতে পারে? একটা এক্সাম্পল দিতে পারবা পলি অ্যাটমিকের? পলিঅ্যাটমিক O3। NO2 CO2 ইত্যাদি। হ্যাঁ, বা আমরা হচ্ছে আচ্ছা ও সিম্পল একটা থ্রি এক্সাম্পল দিলাম, ধরো O3, ওজোন গ্যাস ঠিক যেটাকে আছে বলি আর কি। ওজন গ্যাস তো বুঝতে এখন পারছি। এই ওজোনের আকৃতিটা কেমন হবে? ট্রাইঙ্গুলার শেপ, তাই তো? হ্যাঁ ট্রায়াঙ্গুলারই হয় ঠিক আছে এই যে, যেহেতু আমার সবগুলো যেহেতু প্রতিসম, তো ট্রাইঙ্গুলার শেপ আর কি, হুম এরকম। ঠিক তাহলে আছে দেখো, এখন এই সিস্টেমটা আমার এক্স অক্ষ বরাবর যাইতে পারে, ওয়াই অক্ষ বরাবর যাইতে হুম পারে, এবং জেড অক্ষ বরাবর কিন্তু যাইতে পারে। তাহলে ওকে লিনিয়ারের হিসাবে তার ভ্যালু কত আসবে? 3 আসবে কিন্তু। তিন আসবে ঠিক আছে তাহলে লিনিয়ারের হিসাবে তার ভ্যালুটা আসবে হচ্ছে 3 আসবে। রোটেশনালের হিসাবে হুম কত আসবে? রোটেশনাল রোটেশনাল এক মিনিট কত আসবে বলতো? রোটেশনাল রোটেশনে কি তিনটা নাকি নাকি এক্স হ্যাঁ, অক্ষ তো রোটেশনালে ঘুরতে তো কিন্তু হ্যাঁ পারতেছে 3টা হবে। কারণ দেখো, এটা কিন্তু হুম আমি যে কোনো অক্ষের সাপেক্ষে ঘুরাইতে পারি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, হ্যাঁ 3টা অক্ষের সাপেক্ষে কিন্তু ঘোরানো পসিবল। সেটাই বাট যখন ঘোরানো হচ্ছে একটা ঠিক সরলরৈখিক হিসেবে ছিল, সরলরৈখিক হিসেবে যখন ছিল, হুম তখন কিন্তু আমার এক্স অক্ষ মানে একটা বরাবর এক্সিস ঘুরায় বরাবর, কোনো লাভ হবে না হ্যাঁ হ্যাঁ, জড়তার ভ্রামকটা 0 হইতো। বাট এবার কিন্তু যেহেতু এটা ঠিক আছে তোমার 3 ডাইমেনশনাল, তো সেক্ষেত্রে কিন্তু আমার হুম রোটেশনাল কিন্তু 3ই হবে। আর ভাইব্রেটিং যেহেতু ঠিক আছে আদর্শ গ্যাস, তো আমার হ্যাঁ ভাইব্রেটিং টু হবে জিরো 0। তাহলে আমার মানে পলি অ্যাটমিকের জন্য আমার এফ এর ভ্যালু কত আসতেছে? 3 + 3 + 0, দ্যাট মিনস হুম 6টা। তো ঠিক আছে এগুলো কিন্তু আমার মনে রাখা লাগবে, যে মনো অ্যাটমিকের জন্য বুঝলাম আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3টা, তিনটা আর ডাই হুম অ্যাটমিকের জন্য হচ্ছে 5টা, পাঁচটা আর পলি অ্যাটমিকের জন্য হচ্ছে 6টা। ছয়টা ঠিক ঠিক আছে আছে। আচ্ছা, এবার আমাদের একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে। কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে হুম হচ্ছে আমাদের একটা কনফিউশন আছে। সেটা দেখবে বিভিন্ন বইয়ে বিভিন্ন টাইপের ভ্যালু দেওয়া আছে। তো কার্বন ও ডাইঅক্সাইড ডিগ্রিজ অফ ফ্রিডম 5 নাকি 6, এটা নিয়ে হচ্ছে একটা কনফিউশন আছে, 5 নাকি 6। তো খেয়াল করো হ্যাঁ হিসাবে এটা কি হওয়া উচিত ছিল সরলরৈখিক তো এটা। এই জন্য হ্যাঁ হ্যাঁ সরলরৈখিক তো হ্যাঁ, এই জন্য ঝামেলা এটা দেখো এটা কিন্তু দেখতে হচ্ছে 3টা,
তিনটা হচ্ছে আমার এখানে অ্যাটম আছে, হুম তো সেই হিসেবে আমার 6 ঠিক হওয়া আছে। উচিত। আবার এটা দেখতে কিন্তু হুম সরল রৈখিক, যার কারণে এটা 5ও হওয়া উচিত। হুম ঠিক আছে, তো 6 5 সেটাই। দুইটাই আসলে পসিবল, তবে আমাদের বইগুলোতে মানে টেক্সট বইগুলোতে মেনলি হচ্ছে 6টাকে ফলো করছে। তো তুমি এমসিকিউ তে যদি আসো কিন্তু তাহলে হচ্ছে 6ই পাঁচটা, লাগাইবে। কিন্তু প্রকৃতপক্ষে যদি কেমিস্ট্রির সংক্রায়নের চিন্তা করি তাহলে পাঁচটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ আসলে ঘুরবে না তো, ও তার একটা অক্ষ নেই যে আমি ওখানে ঘুরাবো, না তার এখন একটা নেই দেখো যে ডাইমেনশন। ধরো ফিজিক্স বই থেকে যদি কোশ্চেন করে তাহলে তো আনসার তো কিছু ফিজিক্স বই করার থেকেই নেই, তো নিবে, তাই না? হ্যাঁ সেটাই। সেটাই, কিছু করার নেই, তো বাধ্য। ফিজিক্সে যদি আসে তাহলে হচ্ছে তুমি 6 লাগাইবে আর কি। তো এগুলো আমাদের টেক্সট বইগুলোতে 6ই দেওয়া আছে মেনলি। ঠিক আছে, তো এই হচ্ছে কনফিউশন আর কি। তো এটা গেল। তো এটা তো বোঝা গেছে কনসেপ্ট ডিগ্রিজ অফ ফ্রিডমের। ঠিক আছে, ক্লিয়ার আচ্ছা, ক্লিয়ার। এরপর আসি। এরপর শক্তি সমবিভাজন নীতি বা প্রিন্সিপাল অফ ইকুইপার্সন অফ এনার্জি, এটাতে কি বলা হয়েছে খেয়াল করো। তো এই শক্তি আচ্ছা। সমবিভাজন যে নীতিটা আছে এটা কিন্তু তোমার 1 নম্বরের জন্য আছে, মানে ক নাম্বারে লিখতে বলে, তো একটু হুম, মনে রাখবে। দেখো কি বলছে, আচ্ছা। তাপগতীয় সাম্যাবস্থায় থাকা কোন সিস্টেমে প্রতিটি হুম, স্বাধীনতার মাত্রা এর জন্য গড় শক্তি সমানভাবে বন্টিত হয়। আচ্ছা, এটা দিয়ে মানে কি? বুঝাইছে এটা কি, এটা দিয়ে বুঝাইছে কি আমি বলি। যেমন দেখো, আচ্ছা। আমরা কিন্তু ওই যে হুম, যেই প্রমাণটা গত ক্লাসে পড়ছিলাম, গত ক্লাস না হুম, গত ক্লাস বা আগের ক্লাসে সম্ভবত, ওই যে বিশাল বড় একটা প্রমাণ কিন্তু পড়ছিলাম। এবং সেটার হ্যাঁ মধ্যে ঠিক আমরা আছে। কিন্তু ধরে নিছিলাম যে আমাদের এই প্রমাণটা কার জন্য ভ্যালিড, মনো অ্যাটমিকের জন্য, এক পারমাণবিক গ্যাসের জন্য হ্যাঁ হচ্ছে ভ্যালিড। সবগুলো মনে হয়, হ্যাঁ ঠিক আছে, ঠিক তাহলে আছে। দেখো তো ইকুয়েশনটা আমাদের কেমন সব- আসছিল। গতিশক্তির ইকুয়েশনটা 3/2 nRT, 3/2 KT হুম, কথাই যদি বলি, একটা অণু, হ্যাঁ একটা অণুর হিসাবে হুম, 3/2 KT। ঠিক আছে। তো এখন দেখো তো মনো অ্যাটমিকের জন্য এটা 3/2 KT হয়েছে, তাহলে এবার বলো তো, চিন্তা করে, দ্বি পারমাণবিক যদি হইতো সেক্ষেত্রে ফর্মুলাটার মধ্যে কোন জায়গায় চেঞ্জ আসতো? দ্বিপারমাণবিক যদি হতো এই তাহলে যে 3-এর কি জায়গায় কত, থ্রি 5 হয়ে যেত কেটি? না? না না, ও আচ্ছা ফাইভ আচ্ছা, ফাইভ বাই ডিগ্রিজ টু অফ কেটি ফ্রিডম, হইতো। ওইগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ডিগ্রিজ অফ এই যে ফ্রিডম। উপরে যে হুম, নাম্বারটা সেটা কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডমটা। তাহলে দ্বি বুঝতে পারমাণবিক পারছি। হলে 5 হইতো, বহু পারমাণবিক হলে কত হইতো, 6 হইতো, কিন্তু সিক্স হ্যাঁ, বাই টু কেটি ঠিক এরকম আছে, আর কি হিসাবটা। থ্রি এ থাকতে হবে। হুম হ্যাঁ, আর এখন চিন্তা করো যে মনো অ্যাটমিকের জন্য, মানে আমি যদি ধরো ইয়ার কথা, হিলিয়ামের কথাই যদি বলি, মনো অ্যাটমিকের জন্য হুম ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3টা। তার তিনটা, মানে হুম তার যে 3টা যে এক্সিস থাকবে বা 3 দিক বরাবর, বা তার স্বাধীনতার মাত্রা হুম, 3টা, 3টা স্বাধীনতার মাত্রায় কিন্তু এই শক্তিটা সমানভাবে বন্টিত হবে। সমানভাবে ঠিক বন্টিত হয় আছে। কেমনে খেয়াল করো, যে হাফ কেটি হিসেবে মানে 3 ভাগে কিন্তু হুম, বন্টিত হবে এটা। হ্যাঁ 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 এখন ঠিক আছে, বলবেন। এখন এই যে এটা তো কথাই বলে দিল যে হাফ কেটি হিসেবে তোমার 3টা স্বাধীনতার মাত্রায় বন্টিত হুম, হয়। এখন এটা প্রমাণটা, এটা বইয়ে নাই, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। তো প্রমাণটা হচ্ছে বেশ আচ্ছা বড় না, ছোট একটা প্রমাণ। তো আসলে আমরা কেমনে আচ্ছা। বুঝলাম যে হচ্ছে প্রতিটা স্বাধীনতার মাত্রায় হচ্ছে শক্তিটা হাফ কেটি হিসেবে বন্টিত হয়, এটা একটা প্রমাণ আছে। তো চলো প্রমাণটা একটু দেখি, বেশিক্ষণ লাগবে না, মানে প্রমাণটা একটু দেখি। তো দেখো, আমরা গত ক্লাসের মধ্যে যদি চিন্তা করি, যে ধরো আমার একটা গ্যাস অণুর ব্যাগ হচ্ছে চিন্তা করলাম, মানে তার ওই যে কি হুম, বলে এটারে, আহ গড় হ্যাঁ, বর্গবেগ। হ্যাঁ বর্গমূল, গড় গড় বর্গবেগ, গড় বর্গ, শুধু না গড় বর্গ বর্গমূল না, বলতে শুধু গড় বর্গবেগ। ওকে। তাহলে এটা কি তিনটা, মানে 3টা এক্সিস বরাবর উপাংশ থাকতে পারতো, আমরা গত ক্লাসে দেখছিলাম। সি এক্স এটা থাকতে ঠিক আছে। পারতো, প্লাস হুম সি ওয়াই এটা থাকতে পারতো, প্লাস হচ্ছে সি জেড এটাও হুম থাকতে পারতো। হুম, তারপর আমরা আবার কি সমান বলছিলাম, যে করে এখানে দিয়েছিল। যে ভ্যালুগুলো সবগুলো কি হয়, ইকুয়াল হুম, হয়, সব তাই তো? সমান। হুম, হ্যাঁ, তাহলে এখানে থ্রি কত বলতে ওয়ান পারি, ধরো স্কোয়ার, সি সি এক্স থ্রি এটা এক্স স্কোয়ার বললাম বা এখানে। থ্রি। হুম হ্যাঁ এটা বললাম। এবার আমরা একটা কাজ ওকে। করি, যে উভয় পক্ষে আমরা হাফ এম গুণ করে দিই। হাফ এম, এম মানে কি, ওই যে গ্যাস মলিকিউলটার ভর, হ্যাঁ। হাফ হুম এম গুণ করে দিই। তাহলে এখানে হচ্ছে আমরা ধরো হাফ এম গুণ করে দিই, সি এক্স স্কোয়ার বার থাকলো এটা। তো এবার খেয়াল করো হুম এখান থেকে, ঠিক এবার এখান আছে, থেকে খেয়াল থ্রি করতো বাই টু। যে ধরো হ্যাঁ আমি ঠিক আছে।